হন্তদন্ত হয়ে রাহা ছুটল, ডান বাম কোনো দিক না তাকিয়ে একদৌড়ে নিজের ঘরে এসে পৌঁছালো সে। হুড়মুড় করে দরজা লাগিয়ে বুকে হাত চেপে লম্বা লম্বা করে নিঃশ্বাস নিতে লাগলো। বুকটা ধড়ফড় করে লাফাচ্ছে, তার শরীরটা প্রায় নিঃসতেজ। এটা যে কেবল দৌড়ে আসার ফলে হচ্ছে এমন নয়, একটু আগে রন্ধে রন্ধে ছুটে চলা এক অদ্ভুত অনুভূতির দরুনে অসাড় হয়ে আসছে। রাহা বোকার মতো ঠায় দাঁড়িয়ে রইল। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে অনুভব করল তার বুকের অস্বাভাবিক কম্পন। পাথুরে হাতে সে আস্তে আস্তে হাতটা বুকের ওপর রাখল। বিহ্বল চেহারায় বোধ হলো তার বুকের ভেতর থেকে ধুকপুক ধুকপুক ধ্বনি আলোড়িত করে তুলছে। ভেতরে মিষ্টি এক ব্যাকুলতা ঘুরপাক খাচ্ছে, যা তাকে সম্পূর্ণ নতুন আর অনাকাঙ্ক্ষিত এক অনুভূতি দিচ্ছে। এমন অনুভূতি আজ পর্যন্ত পায়নি সে। এই মিষ্টি মিষ্টি ব্যাকুল ব্যগ্রতা কখনো তার হৃদয় ছুঁতে পারেনি। তবে হঠাৎ কেন এই নতুন না জানা অনুভূতি আগমন? কেন এই মোলাময় অস্থিরতা? কিসের কারণ? রাহা কেমন যান্ত্রিক বস্তুর মতো এক পা দু পা করে এগিয়ে গেল বিছানার দিকে। হৃদয়টা তখনও উত্তোলিত করছিল, চোখের পাতায় ভেসে উঠছিল বিহানবাইয়ের ওই সুগভীর চাহনি, শিউরে তোলা কণ্ঠ আর কাছাকাছি আসার উষ্ণতা। তখন ভেতরের বিদ্যুৎ প্রবাহের মতো ছুটে চলা সেই অস্থিকর পরিস্থিতি সব মনে ভূত ভূত করছিল। মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, এমন অস্বস্তি কি কেবল আমার বিহানবাইয়ের সামনে গেলেই হচ্ছিল? আগে তো এমন কষ্টদায়ক অনুভূতি হয়নি। তাহলে ওই দার্জেলটার কাছাকাছি গেলে এখন আমার এত অস্থির লাগে কেন? বোকা রাহার মাথায় তখন অনেক কিছু চলছিল। নিজের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল। সেদিন দাদির ফোনে রাহেলা আন্টিকে বলা কিছু কথা কানে কড়া নাড়ছিল। দাদি আন্টিকে বলেছিল, কেউ জাদু টোনা করলে নাকি শরীর এমন অসুস্থ লাগে, ভেতর ছটফট করে, অস্বস্তি অস্বস্তি লাগে, শরীর জ্বালাপোড়া করে, আরও কি কি জানি বলছিল। সেসব কথাই মনে হতে লাগলো এই মুহূর্তে। বিহানবাই নিশ্চয়ই আমাকে জাদুটোনা করতে চাইছে। আমি যে তাকে সহ্য করতে পারি না, কথা শুনতে চাই না, এই কারণে হয়তো আমাকে হাতের পুতুল বানাতে চাইছে। খারজটা তো আমাকে দুচোখে দেখতে পারে না। না না বিহানবাই, এর কাছে আর যাবই না। ওই খাটাস লোক এরপর সত্যি সত্যি আমাকে বশ করে ফেলবে। রাতের খাবার টেবিলে রাহা আজ একেবারে চুপচাপ খাচ্ছে মাথা নুয়ে। একটু পরপর আর চোখে তাকাচ্ছে ও বিহানবাইয়ের দিকে। দুই একবার চোখাচোখি হতেই কলিজে কেঁপে ওঠে রাহার। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। খাবার টেবিলে নীরব পেয়ে বলে উঠল জিদান, কিরে বুড়ি, আজ চুপচাপ কেন? লতিফা বেগম মাঝখানে বলেন, আমারে কইছো নাকি বদমাইশের হাড্ডি? জিদান ওনার দিকে তাকিয়ে বলল, বাড়িতে কি শুধু তুমি একটা বুড়ি নাকি? এই বাড়িতে তোমার চেয়েও এক বড় বুড়ি আছে আমাদের। তা আমাদের চেয়ে বড় বুড়ি কিভাবে হলো? রায়ান খান বলেন, হলোই তো আম্মা, আপনি কেবল 5 সন্তানের জননী, আর এদিকে আমার রাহামা 8 সন্তানের মা। কিভাবে? এই যে আমি, সাদমান, আরমান, আফসান, জাহানারা, নীলা আর তোমার 2 মেয়ে। আমার ভাগের পোলামাইয়া নিয়ে হে বুড়ি হয়ে গেছে নাকি? ওই একই হলো আম্মা, আমরা 2টা করে মা পেলাম। বলেন সাদমান খান। রুশমিনী জবাব দিল, বাহ, ভালোই তাহলে। আমি আর কমলিনী পানের জলে ভেসে এসেছি মনে হচ্ছে। খেতে খেতে উত্তর করলেন আরমান খান, হ্যাঁ,
ঠিকই তো ভাইজান, এটা তো ভুলই হলো। আমাদের মা তো অনেকগুলো, আপনি এটা ভুলে গেলেন কি করে? ভুল হয়েছে আমার, দুঃখিত আম্মা। লতিফা বেগম কিশোরীর মতো মুখ মুছে বলেন, ঢং, জন্ম দিচ্ছি আমি পোলা আমার, আর আম্মা ডাক শোনার হকদার তারা। মায়ের মিছিমিছি অভিমান দেখে খানবাড়ির 3 ছেলে একসাথে হেসে ওঠে। এই একটা মাত্র মানুষ, তাদের 3 ভাইয়ের কলিজা। বাবা মারা যাওয়ার পর এই মাকে 3 ভাই মিলে তাদের ছোট বাচ্চার মতো আগলে রেখেছেন। মায়ের এমন কোনো আবদার নেই যা ওনারা 3 ভাইকেও অপূর্ণ রাখেন। বাবাকে হারিয়ে এই মায়ের মমতায় ভরসা খুঁজে পেয়েছেন। আল্লাহ এই মানুষটাকে নিয়ে গেলে 3 ভাই কি করে দিন কাটবে তা কেবল আল্লাহ ভালো জানেন। মা যে ওনাদের কলিজার টুকরা। সবাই টুকটাক কথা বললেও আজ রাহা একেবারে চুপ। বিষয়টা সেই কখন থেকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে বিহান। তার কপালে একেবারে সূক্ষ্ম কয়েক ভাঁজ ফুটেছে। এই বাদরের হাড্ডি এত চুপচাপ কেন আজ? কি হয়েছে? অন্যদিকে তো একাই খাবার টেবিলে সবার মাথা খেয়ে নেয়, তাহলে বাদরটা আজ থম কেন মেরেছে? কি হয়েছে গাধাটা? রায়হান খান খেতে খেতে প্রশ্ন করলেন রাহার উদ্দেশ্যে। আমার ছোট আম্মা, কি হয়েছে আপনার? আজ এত চুপচাপ কেন আপনি? রাহা সবার প্রথমে তাকায় বিহান ভাইয়ের দিকে। মুহূর্তে 4 চোখ এক হয়। হাঁসফাঁস করে উঠে রাহা তাকিয়ে দেখে সবাই তার দিকে চেয়ে আছে। রাহা ঢোকিলে হাসার চেষ্টা করে। কিছু হয়নি বড় আব্বা, এমনি এমনি। এত চুপচাপ কেন মা? কেউ তোমায় কিছু বলছে কি? রাহা মাথা নাড়ায়। তাহলে কি হয়েছে? কথাবার্তা বলছো না কেন? এমনি এমনি। তুমি তো চুপচাপ থাকো না আম্মা, বলো আমায় কি হয়েছে? কেউ কিছু বলছে? কারো উপর রাগ করেছো? রাহা আর চোখে একবার বিহান ভাইয়ের তাকায়। পরক্ষণে কি জবাব দিবে ভেবে আচমকা বলে উঠল, জিদান ভাই। রাহার হুট করে ডেকে ওঠা জিদান হকচকিয়ে গেল। খাবার গিয়ে গলায় আটকাতে কেশে নিজেই পানি তুলে নিল হাতে। বোকার মতো ঢ্যাপ ঢ্যাপ করে নিষ্পাস মুখে তাকিয়ে রইল রাহার পানে। রায়হান খানকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রাহা বলে উঠল, হ্যাঁ জিদান ভাইয়া। বড় আব্বা, জিদান ভাইয়া আজ আমাদের সাথে বাজি ধরে খেলছিল, হেরে গিয়েও আমাদের টাকা দিচ্ছে না, আর মজাও কিনে এনে দিল না। জিদান একেবারে তাজ্জব বনে গেল। এবার তালু জিহ্বায় এক হওয়ার উপায়। এই মেয়ে কত হারে বজ্জাত, চিন্তা করা যায়? শান্তশিষ্ট পরিবেশটা এই মেয়ে একাই বোম মেরে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। জিদান হাবলার মতো তাকিয়ে রইল রাহার পানে। রাহার এমন চোখের পলকে পোলট্রি খাওয়ার দৃশ্য দেখে বিহানের হাসি পেল। তবুও সে একেবারে নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এসব অহেতুক বিষয়কে পাত্তা দেওয়ার তার সময় নেই। কেন জিদান, ওদেরকে কিছু এনে দিলি না কেন? আর হেরে যখন গিয়েছিস টাকাটাই বা দিলি না কেন? জিদান এখনো নির্বোধের মতো তাকিয়ে আছে রাহার দিকে। মেয়েটা এখন মিনে বিড়ালের মতো তার দিকে তাকিয়ে হাসছে। কে বলবে এত মিষ্টি করে হাসা মেয়েটা একেবারে বিচ্ছু। মুহূর্তে ঘুম হারা করে দেওয়ার কারিমসা রাখে নিজের ভেতর। দেখো, এতক্ষণ চুপচাপ গাপটি মেরে থাকা মেয়েটা কেমন দাঁত কাপটি মেলে কি করে হাসছে, তাকে কেস খাইয়ে, যেন সাধু। ভাজা মাছ উল্টে খাবে কি খাওয়ায় চিনে না। জিদান থমথ খেলো, নিজেকে সামলে নিয়ে বলল, ক্ষমা কর মা। মা কিসের? আমি তোমার বোন হই ভাইয়া। হ্যাঁ, আমার সাত কপালের ভাগ্য যে তোর মতো এত লক্ষ্মী বোন পেয়েছি। কপালটা মাঝে মাঝে পাথরের মাঝে ঘষতে চায়। আল্লাহ এত সুখ কেমনে দিল আমারে। আমার ভাই যে তাই বোন হই আমি, শুধু
তো গো ভাই না, ফিফি একটা কামলা যারে যেমনে মন চায় ঠাফানো যায়। আফসানা বেগম পাশ থেকে ছেলেকে মৃদু ধাক্কা দিয়ে বলেন, এসব কি কথা? কামলা কি কামলা কি? আর তুই নাকি এই বাড়ির কামলা? চাকর তো আমি। তোর বাপে বিয়ে করে এসে চাকর বাকরের মতো সেই যে ফেলেছিল আমাকে এই বাড়ি, আজও খেটে যেতে হচ্ছে। আমার কোনো দাম আছে? কোনো ইচ্ছার কোনো মূল্য আছে এই লোকের কাছে? রায়ান খান হতভম্ব হয়ে গেলেন, ফ্যালফ্যাল করে অবুঝের মতো তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে? কথা হচ্ছিল কি নিয়ে আর কথা যাচ্ছে কোন দিকে? লক্ষ্মীমন্ত বউটার হঠাৎ কি হলো? কি নিয়ে এত রেগে আছে সে? কিছু ঠাওর করতে পারলেন না। নিরপরাধী কণ্ঠে বললেন তিনি, তোমার কি হলো? হঠাৎ এভাবে কথা বলছো কেন? তো বলবো না? আমার কথার কোনো দাম আছে আপনাদের কাছে? এই বাড়িতে এনে যে দাসীর মতো ফেললেন আর তাকান আমার দিকে। কখন কোনটা প্রয়োজন কোনো খেয়াল রাখেন সেদিকে? আপনার শুধু গ্রাম আর ব্যবসা আছে, আর এদিকে বাড়ি বেচতে যাক সেদিকে আপনার দেখার কোনো দরকার নাই। বাড়ি দেখার জন্য তো তুমি আছো গিন্নি। হ্যাঁ, বিনা পয়সায় তো দাসী একটা এনেছেনি, এবারে খেটে মরে যাক, তাতে আপনার কিছু না। বাড়ি গোল্লায় যাক, আপনি থাকেন আপনার গ্রামবাসী উন্নয়ন আর ব্যবসা নিয়ে, আর এদিকে বংশ ছাই হোক। আফসানা বেগম রেগে হনহন করে তরকারির বাটি ফেলে চলে গেলেন সেদিকে। হতভম্ব নয়নে তাকিয়ে রইলেন রায়হান খান, আরমান খান আর সাদমান খানকে। মিটিমিটি হাসতে দেখা গেল। মনে মনে তারা যেন বলছে, আজকে ভাইজানের খবর আছে। বিহান যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন এক প্রকার ছুটে এলো কমলিনী। কাছাকাছি এসে নরম গলায় ডাকলো, বিহান ভাই বলে। বিহানও থামলো, পিছন ফিরে দেখলো কমলিনী একটু বড় বড় করে শ্বাস টানছে। তাড়াতাড়ি এসে তাকে ধরতে যে মেয়ের কষ্ট হয়েছে বোঝা গেল। হ্যাঁ বল, কিছু হয়েছে? একটু সময় নিয়ে কমলিনী বলল, তোমায় একটা কথা জানানো দরকার বিহান ভাই। বল কি রে? তুমি রাহাকে একটু শাসন করো বিহান ভাই। ও দিন দিন লিমিট ক্রস করে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে। ও সবার সামনে তোমাকে আজে বাজে সম্বোধন করে। এটা তো ঠিক না বলো? সবাই কি ভাববে? ওকে বললেও ও শুনবে না। তুমি তো জানো আস্ত বেয়াদব একটা। বিহানের কপাল কুঁচকে এলো। সে শুকনো নয়নে এক পলক দেখলো কমলিনীকে, এরপর ধারালো গলাতেই বলল, সেটা না হয় আমি দেখব, কিন্তু কমলিনী তো তো উচিত এটা জানা যে ও তোর কোনো পাড়াপড়শি হয় না, তোর বোন হয়। কিভাবে কথা বলতে হয় কাউকে নিয়ে সেটাও জানা প্রয়োজন তোর। বিহান হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। কমলিনী মন খারাপ করে দাঁড়িয়ে রইল সেদিকে। ভীষণ কান্না পাচ্ছে। রাহার নামে বিচার দিতে এসে কি নিজেকে অপরাধী বানালো নাকি বিহান ভাইয়ের সামনে? চোখ দুটি মুহূর্তে ভরে উঠল ওর। রাত তখন 12টার উপরে। রাহা পা টিপ টিপ করে সামনে এগিয়ে আশপাশ তাকালো। সবাই ঘুমিয়ে গিয়েছে। ডাইনিং রুমে আবছা আলো দেখা যাচ্ছে, কেউ নেই বোঝা গেল। হাতে তার একটা পার্সিয়ান ক্যাট। অন্ধকারে একটু রাহার ভয় হয়, তাই কোলে নিজের পোষা প্রাণীকে নিয়ে এসেছে। ওর নাম ডোরা, যেন তুলের বলের মতো নরম আর রাজকীয় এক সৌন্দর্যের প্রতীক। তার লম্বা ঘন সিল্কি লোম তুষারের মতো শুভ, আলো পড়লে ঝিকিমিক করে ওঠে। গোলগাল মুখ, চাপা ছোট নাক আর বড় বড় কাচের মতো উজ্জ্বল চোখ, কখনো নীল কখনো সবুভাব বা সোনালি আভায় ভরা। তবে ডোরার চোখ দুটি একদম নীল, সাদা ধবধবে, লম্বা লম্বা কোমল লোমের সাথে ঘন নীল চোখে ডোরাকে দেখতে বড্ড আদুরে লাগে। তাকালে যেন মনে হয় এক টুকরো আকাশ, নীল এক টুকরো আকাশের সবটা তুলোর মতো কুয়াশায় ঢাকা।
অবশ্যই মাঝে মাঝে আলোর প্রতিফলনে রংটা একটু ভিন্ন দেখায়। এই ডোরাকে নিয়ে যে তার কত কাহিনী আছে তা বলার মতো নয়। ওকে পেত তার যে কত মেহনত করতে হয়েছে তা শুধু সে জানে। ওর 17তম জন্মদিনে উপহার হিসেবে পাওয়া এই ডোরা তার কাছে খুবই দামি, কারণ এই ডোরাকে সে এমনি এমনি পায়নি। উপহার হিসেবে ওকে চেয়ে কান্নাকাটি করে নিতে হয়েছে। একদিন কলেজ থেকে ফেরার পথে একটা ছেলের হাতে অমন সাদা একটা বিড়াল দেখতে পেয়েছিল। এক চোখ নীল, আরেক চোখ হ্যাডেন্স রং এর। ওই তুলতুলে সাদা বিড়ালটা দেখে ওর বড্ড লোভ হয়েছিল। বাড়ি ফিরে নেটে ঘাটাঘাটি করে পার্সিয়ান ক্যাট এর মাথায় ঢুকে গিয়েছিল, যেন যে কোনো মূল্যে তার এটা চাই। এর কিছুদিন পরেই ওর জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়ির এমন কাউকে বাদ রাখেনি হাতে পায়ে ধরতে তাকে একটা ক্যাপসিয়াম ক্যাট কিনে দেওয়ার জন্য, কিন্তু কেউ কিনে দিতে রাজি হয়নি। জিদান ভাইয়ের পায়ে পড়েও বসেছিল, কিন্তু কেউ কিনে দিল না, কারণ বিহান ভাইয়ের কড়া নির্দেশ ছিল বাড়িতে কোনো পোষা প্রাণী না আনার। এর অবশ্য একটা কারণ আছে। ছোটবেলায় রাহার বয়স তখন 7 কি 8, বিহানের বয়স তখন 16। ও শখ করে রাস্তার ধার থেকে একটা কুকুরছানা নিয়ে এসেছিল। সেটাই যেন কাল হয়েছিল ওর। রাহা নায়না খাওনা ভুলে দিনরাত সেই কুকুরছানার পিছনে পড়ে থাকতো। সবসময় বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল রাহার অমন কাণ্ডে। একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলো কুকুরছানাটা বাড়ির উঠানে মরে পড়ে আছে। তা দেখে রাহার সে কি কান্না! সেই কুকুরছানার শোকে মেয়েটা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, এমনকি 2 দিন হসপিটালেও থাকতে হয়েছিল। ওকে নিয়ে সেই থেকে বিহান সবাইকে বারণ করে দিয়েছিল বাড়িতে আর যেন কোনো পোষা প্রাণী না আনা হয়। শেষেমেশ রাহা বিহান ভাইকে কল দিল বিড়ালের জন্য। কেঁদে কেটে নিজের আবদার জানালো, বিহান ভাই আপনি খুব ভালো বিহান ভাই, বাড়ির সবাই পচা, কেউ আমায় একটা বিড়াল কিনে দিচ্ছে না। আপনি তো অনেক ভালো চাকরি করেন, টাকা আছে আপনার, আপনি একটা বিড়াল কিনে দিন না আমায়। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার সব কথা আমি শুনবো, তবুও একটা বিড়াল কিনে দিন না আমায়। জন্মদিনের উপহার হিসেবেই একটা বিড়াল চাই আপনার কাছে, কিনে দিন না একটা বিড়াল। কিন্তু সেদিন বিহান মুখের উপর নাক করে দিয়েছিল। রাহার সে কি কান্না! এরপর উঠতে বসতে অনবরত বিহান ভাইকে কল করছে সে। তার জ্বালায় বিহান নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে। এরপরই রাহা কান্নাকাটি করে খাওয়া বন্ধ করে দিয়েছে। পুরো একদিন জেদি মেয়েটা কিছু খায়নি, একেবারে বিছানায় অসুস্থ হয়ে পড়েছে। ঢাকায় বসে বিহান এই খবর পেয়ে নিজেই কল দিয়েছে রাহাকে। নরম সুরে কথা বলে জানিয়েছে, আমায় যদি কথা দিস বিড়াল পাওয়ার পরও তুই খাওয়া গোছল পড়াশোনা বন্ধ না করে সময় মতো সব করবি, তবেই ভেবে দেখবো আমি। বিহান ভাইয়ের কথায় রাজি হয়েছিল রাহা। এরপরে ঠিক জন্মদিনের সকালবেলায় বড় একটা পার্সেল এসেছিল খান বাড়িতে। খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা বড় বাক্সটাতে ছিল ধবধবে সাদা লোমন একটা পার্সিয়ান ক্যাট। ওটা পেয়ে রাহা যে কি উচ্ছ্বাস! ওর আনন্দ আর খুশির ভিডিও দূর থেকে ঢাকায় বসে একজন লোক যে গভীরভাবে দেখছে সেটা বোধহয় রাহা আজও জানেনি। খিদে পেয়েছে রাহার, তাই পা টিপে টিপে চলে গেল চিকেনের দিকে। ডোরাকে কোল থেকে নামিয়ে শাসিয়ে বলল, একদম দুষ্টুমি করবি না বলে দিলাম। এদিক ওদিক ছুটোছুটি করে যদি কিছু ফেলিস তাহলে মাম্মাম কিন্তু মারবো ওকে। অবুঝ ডোরা কি বুঝলো কে জানে, নীল চোখ গুলি দিয়ে তার মালকিনের দিকে তাকিয়ে মোটা লেজটা নাড়িয়ে মেউ করে উঠল। ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে রাহা ফ্রিজ খুলল। এই মাঝরাতে খুব ভারী কিছু খায় না ও। চিপস, চানাচুর, বিস্কুট একটা হলে হয়, কিন্তু ঘরে আর কিছু নেই। আবার মনটা অন্য কিছু খেতে চাইছিল, তাই নিচে এসেছে। বিকেলে যে মা পুডিং বানিয়েছে তা রাহা দেখেছে।
সেটা নিতে এলো। ফ্রিজে লোভনীয় পুডিং দেখেই খুশি হয়ে যায় ও। ফ্রিজে ডালা লাগিয়ে যে পিছন ঘুরতে যাবে অমনি শক্তপোক্ত কিছু একটার সাথে লেগে চমকে উঠে রাহা। অন্তর আত্মা কেঁপে উঠে, ওর আচমকা হিতাহিতে জ্ঞানশূন্য হয়ে ও মাগো ভূত বলে চেঁচিয়ে উঠল। ভারসাম্য রাখতে না পেরে যেই পিছনে হেলে গিয়ে পড়তে যাবে অমনি আচ্ছা মানবটা শক্ত হাতে তার কোমর পেঁচিয়ে ধরল। এক হাতে রাহার হাতে থাকা পুটিন আর অন্য হাতে মেয়েটার কোমর চেপে ধরে সামলে নিল সবটা। রাহার পুরো শরীর অবশ হয়ে গেল, হিম শীতল স্রোত বইতে লাগলো শরীরে। এখনই বুঝি লুটিয়ে পড়বে ও। ভূত তার কোমর পেঁচিয়ে ধরেছে, বিষয়টা ভেবেই তরতর করা রাহা বোবা হয়ে গেল। হাত পাও কাঁপছে। সবসময় শুনে এসেছে ভূত মানুষের ঘাড় মটকে দেয়, আর তার সাথে ঘাড় মটকে দেওয়ার বদলে কি কোমর মটকে দিবে নাকি? ভূতের মুখ দেখা যাচ্ছে না, পুরো কালো দেখাচ্ছে শুধু। আচ্ছা মানবটার অন্ধকার মুখটা দেখে রাহা তোতলায়। ভূত ইডিয়েট, ঠিক করে দাঁড়া। ওই রাগী গম্ভীর কণ্ঠস্বর শুনে আবারও হুঁশ উড়ে যাওয়ার উপায় রাহার। লেগে আসা কণ্ঠে বলল, কে কে আপনি? ভূত? আপনি বিহান ভাইয়ের কণ্ঠ নকল করেছেন? সর্বনাশ! ওই জল্লাদ লোকটা যদি জানতে পারে আপনি ওনার কণ্ঠ নকল করেছেন ভূত ভাই, তবে উনি আপনাকে কসাইয়ের মতো টুকরো টুকরো করে কেটে ফেলবে। কিন্তু বাঁচতে চাইলে পালান তাড়াতাড়ি, নয়তো ওনাকে ডাকছি আমি। দাঁড়ান, বলছি ওনাকে। আপনি ওনার কণ্ঠ নকল করেছেন? স্টুপিড কোথাকার! বিহান রাহাকে ধরেই একটু ঘুরতে আবারও হকচকিয়ে যায় রাহা। চোখ বড় করে তাকিয়ে থাকে রাহা এক প্রকার ঘোরের মাঝে। বলে উঠে, একই ভূত ভাই, আপনি তো দেখতে একেবারে হুবহু আমার বিহান ভাইয়ের মতো। ওনার লেবাসও মেরে দিলেন। সজাগ থাকলে মাঝরাতে রাহার খিদে পায়, এটা বিহান ভালো করে জানে। সেই কারণে আগে থেকে যেন অপেক্ষা করছিল রাহার আসার। কিন্তু গাধাটা এক মুহূর্তে মেজাজ বিগড়ে দিতে পারে। বিহান রাগে দাঁত কটমট করে বলল, কানের নিচে দুইটা খেলে তোর মাথা থেকে ভূত বাপ করে পালাবে স্টুপিড। আপনি তো দেখি কথা বলতে একেবারে বিহান ভাইয়ের মতো। সত্যি কি আপনি বিহান ভাই নাকি ভূতই? বললামই তো, থাপ্পড় না খাওয়ার আগে হয়তো বুঝবি না কোনটা সত্য আর কোনটা তোর ভ্রম। রাহা হতভম্ব খেলো না। এবার যেন তার বিশ্বাস হচ্ছে এটা ভূত হতেই পারে না। এই দার্জেলকে হুবহু কপি করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই, ভূতেরও নয়। পরপর পলক ঝাপটে রাহা নিজেকে তটস্থ করলো। বিহান ভাই এখনো তার কোমর পেঁচিয়ে রেখেছে। বিষয়টা বোধগম্য হতেই আবার সেই ধুকপুক ধুকপুক ধ্বনি বাড়তে আরম্ভ করলো। আলোড়িত করে তুলল বুকের গহীনটা। সর্বনাশী লোকের কাছাকাছি এলেই কি তার সেই অস্বস্তি কিলবিল করে উঠে। বিচলিত হয়ে রাহা হাঁসফাঁস করার আগেই বিহান তাকে ছেড়ে কিঞ্চিত দূরে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত রেখে মোটা গলায় প্রশ্ন করলো, চোরের মতো এখানে কি করছিস? রাহার সমস্ত অনুভূতি অস্বস্তি মুহূর্তেই উবড়ে গেল। কপালে বিলমে ভাঁজও পড়ল। বিহান ভাই তাকে চোর বলল? বিষয়টা বোধহয় ঝগড়ুটে রাহার গায়ে লাগলো। জোর গলায় বলল, আপনি আমায় চোর বলেছেন? তো তো মানে কি? আপনি আমায় চোর বলতে পারেন না। এটা আপনার ঘর নয়, আর না তো আমি চুরি করতে এসেছি। এটা যেমন আপনার বাড়ি আমারও বাড়ি, সমান সমান অধিকার। আর এটা তো রান্নাঘর। আপনি আমায় চোর বলবেন কেন? কারণ তুই চুরি করছিস তাই। রাহার রাগ লাগলো, দাঁত কেটে সেও প্রশ্ন করল, কি চুরি করেছি আমি? আপনি কেন আমায় চোর বললেন? হ্যাঁ,
তুই কি ভাবিস আমার রুম থেকে যে তুই আমার পারফিউম চুরি করছিস সেটা আমি জানি না? এবার রাহার মুখটা চুষে গেল। মুখের ওপর চোর সাব্যস্ত করায় অপমানবোধ আর লজ্জায় মাথা নুয়ে নিল সে। খাবিস লোকটা ভুল কিছু বলছে না তাই বলে একজনকে এভাবে মুখের উপর বলবে নাকি? বিষয়টা একটু পছন্দ হলো না ওর। কথায় আছে চোরের মার বড় গলা, নিজের ছাপাই গাইতে বলল সে। আপনি এভাবে আমায় চোর বলতে পারেন না। কে কে বলেছে আমি আপনার পারফিউম চুরি করি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে আপনার কাছে? বিহান ঠোঁট কামড়ে হাসল। আবছা আলোয় সেই দৃঢ় হাসি দেখতে পেল না রাহা। ওর দিকে একটু ঝুঁকে কণ্ঠ খাদে ফেলে ফিসফিস করলো বিহান, আছে দেখাবো? এবার সত্যি ধরা খেলো। আমতা আমতা করলো মেয়েটা। বিহান ভাই যে ধুরন্ধর মানুষ তা জানার অপেক্ষা রাখে না, কিন্তু এই লোক কি করে জানে সে পারফিউম আনে ওখান থেকে? বিহান তার চাচাতো ভাই হয়, একটা পারফিউম নিতেই পারে। এটাকে নিশ্চিত চুরি বলে না? গলা টেনে টেনে নিজেই আগ বাড়িয়ে বলতে লাগলো রাহা, দেখুন আপনি আমার চাচাতো ভাই হন, সম্পর্কে আমরা চাচাতো ভাই বোন হই, একটা পারফিউম নিতেই পারি, এটা দোষের কিছু না। ভাইয়ের জিনিস তো বোন নিতেই পারে, তাই না? বিহানের কানে লতিলাবা পড়ল মনে হয়। চোয়াল দীর্ঘ হয়ে এলো। প্রচণ্ড রাগে দাঁত পিষে বলল, বলদের বাচ্চা, মুখ সামলে কথা বল। তোকে জন্মে আমি বোন বলে কোনো দিন মানিনি আর মেনেও নিব না। আই রিপিট এগেইন স্টুপিড, মানি না তোকে বোন বলে। রাহা ডাব ডাব করে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। আবছা আলোতেও চোখ দুটি লাল দেখালো। লোকটা হঠাৎ রেগে গেল কেন সে বুঝল না। তবু ক্ষীণ গলায় বলল, এটা তো আমার সাথে বৈষম্য হয়ে যায় বলুন বিহান ভাই। আপনি কামিনী আপু, রুক্মিণী আপুকে বোন বলে মানুন, কিন্তু আমায় কেন বোন বলে মেনে নিতে পারেন না? কি করেছি আমি? আমার কি দোষ সেটা তো বলুন। এই দুনিয়ার সকল নারী লোককে আমি মা আর বোন বলে মেনে নিলেও তুই স্টুপিডকে কোনো দিন মানব না। বিহান ভাইয়ের কথা শুনে রাহার চিত্তে ভাবুক ভাব ফুটে ওঠে, কপালে কিঞ্চি রেখা তুলে জানতে চায়, কিন্তু বিহান ভাই, সবাইকে যদি আপনি মা বোন বানান তাহলে বউ বানাবেন কাকে? কাকে বিয়ে করবেন পরে? রাহা এই বলদমার্কা কথা শুনে বিহানের শরীর জ্বলে উঠল। ইচ্ছে হলো এই গাধাটাকে এখানে আছাড় মারতে। ও বিহান ভাই, বলেন না তো, সবাই মা বোন হলে বউটা হবে কে? রাগে বিহান শরীর নিঃশেষ করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুই হলি মাথা মোটা বলো, তোর ওই গাদার গুলোতে এত কঠিন প্রশ্নের উত্তর আসবে না ইডিয়েট। আবারও রাহা অপমান বোধ করলো, পাল্টা কিছু বলবে তার আগে বিহান বলল আবারও, এবার বল, আমাকে উটকো নামে বকিস কেন? শুকনো গলায় ঢোক গেল, তাকিয়ে বোঝার চেষ্টা করলো বিহান ভাইয়ের মতে গতি। বকি? আমি? আমি আপনায় বকি বিহান ভাই? মাথা খারাপ আমার? আপনার মতো? থেমে গেল মেয়েটা, হাসার চেষ্টা করে বলল, আমি আপনায় বকি না বিহান ভাই, আপনি ভুল করছেন। বেশ শান্ত আর স্বাভাবিক গলায় জবাব দিল বিহান, একটু আগে আমার সামনেই আমাকে দার্জেল বলেছিস। এই রে, এবার কি হবে? রাহা গায়ে গুঁড়ো করে বলল, বড় মা তুমি এখানে? বিহান ভাই, এও দেখুন আপনার পেছনে বড় মা দাঁড়িয়ে আছে। বিহান শান্তভাবে দাঁড়িয়ে ঠোঁট প্রসারিত করলো, একটুও বিচলিত হলো না, আর না ভুলেও পেছন ঘুরলো। সে হাত বাড়িয়ে রাহার হাতে থাকা পুডিং এর প্লেটটা টেনে নিয়ে টেবিলের উপর রাখলো। ধীর কণ্ঠে বলল, তো স্টুপিড ব্রেন,
আমার মাথায় নেই। বোকা বানাতে চাস নাকি? রাহা বুঝলো এই খাটাস লোক তাকে শাস্তি দেওয়ার পায়তারা করছে, তাই আগ বাড়িয়ে বলল, রাত ফুরিয়ে যাচ্ছে বিহান ভাই, আমি এখন ঘরে যাই। দেখুন আমার ডোরাও আমাকে ফেলে চলে যাচ্ছে, আমি বরং যাই। রাহা দ্রুত বেগে হাঁটতে চাইলে পথ আগলে দাঁড়ালো বিহান। উফ, কোথাও যাবি না? আমার ঘুম পেয়েছে বিহান ভাই, এতক্ষণ পাইনি। না, তবে এখন কেন পাচ্ছে আপনাকে দেখে? বাহ, আমি তোর ঘুমের মেডিসিন নাকি? আমাকে দেখলি আর ঘুম চলে এলো? রাহা বুঝলো এই লোক তাকে শাস্তি না দিয়ে ছাড়বে না, খবিস কিনা। দেখুন বিহান ভাই, আপনার শাস্তি কাল নিব, এখন দয়া করে আমাকে যেতে দিন। এই রাতের বেলায় কঠিন কোনো শাস্তি দিয়েন না দয়া করে। ঠিক আছে, কঠিন শাস্তি দেব না, কান ধরে 3 বার উঠবস কর। প্রতিবার উঠবস করা বলবি? আমার ভুল হয়ে গিয়েছে বিহান ভাই, আপনায় আর বকবো না। রাহা মুখ হা করে তাকিয়ে আছে বিহান ভাইয়ের দিকে, তা দেখে বুড়ো নাচিয়ে বলল, বিহান কি হলো? ছোট শাস্তি তো দিলাম, নে শুরু কর। আমি পারবো না। কি বললি? বিহান ভাই এর গরম চোখ দেখেই কাবু হয়ে যায় রাহা, চোখে মুখে ফুটে করুণ ভাব। মাফ করে দিন না, বললাম তো আর করব না। হ্যাঁ, সেটা কান ধরে উঠবস করতে করতে বল। ওভাবে না বললে কি আপনার কোনো ক্ষয় হবে? হাত পা কোনোটা পচে যাবে? ঘুম হবে না রাতে? না, হবে না। শুরু কর এবার। যত দেরি করবি তত রাত বাড়বে। রাহা জানে এই খাটাস লোক যা বলবে তা করেই ছাড়বে। পয়েন্ত না পেয়ে ভোতামুখ করে কান ধরল সে। নিকট গলায় বসতে বসতে বলল, আমার ভুল হয়ে গিয়েছে বিহান ভাই, আপনায় আর বকবো না। বিহানের বড্ড হাসি পেল, ডান হাতে তর্জনী আঙুল দিয়ে ঠোঁট ঢেকে সেই হাসি আড়াল করার চেষ্টা করলো সে। কিরে, বাসা থেকে আজ উঠবি না কি? বিহান ভাইয়ের টিপচিনি কথার জবাব দিল না রাহা, গভীর চোখ মুখে কান ধরে উঠতে উঠতে বলল আবারও, আমার ভুল হয়ে গিয়েছে বিহান ভাই, আপনার আর বকবো না। সবে একবার, আরো 2বার বাকি। রাগে রাহা দাঁত কটমট করলো, দ্রুত বেগে কান ধরে বিড়বিড় করতে করতে উঠল আর বসলো। বিষয়টা বিহান মনে মনে খুব মজা পেল, বাহিরে স্বাভাবিক থাকলো। হাত বাড়িয়ে টেবিল থেকে একটা আপেল তুলে তাতে কামড় বসালো, দেখলো পায়ের কাছে রাহার ডোরা ঘেঁষাঘেঁষি করছে। এটাকে আমার থেকে দূরে রাখবি। আপেলের গায়ে আরেকটা কামড় বসিয়ে সেটা আবার রাহার হাত টেনে ওর হাতে ধরিয়ে দিল। বিহান ভাইয়ের কামড় দেওয়া আপেলের দিকে ঢ্যাবলার মতো তাকিয়ে থেকে বলল, রাহা, এটা কি হলো? আপনি আমাকে আপনার এঁটো আপেল কেন দিলেন? খাবি তাই? আপনার কামড় দেওয়া আপেল খাবো আমি? পেটুক হতে পারি তাই বলে রাহা ছোলা না। বিহান প্যান্টের পকেটে হাত গুজে মিটিমিটি হাসতে হাসতে কিছুটা এগিয়ে গেল সিঁড়ির কাছে, খানিক ঘাড় বাঁকিয়ে রাহার মুখ পানে তাকিয়ে মিহি গলায় বলল, এবার তুই তুনরা খান রাহা, একদিন স্বেচ্ছায় আমার এঁটো খাবার তৃপ্তি নিয়ে খাবি এবং ওটা তোর দুনিয়ার সবচেয়ে প্রিয় খাবার হবে। মার্ক মাই ওয়ার্ড। বিহান ভাই গা ছাড়া ভাব নিয়ে কেমন চলে যাচ্ছে সেদিকে নির্বোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল রাহা। বিষয়টা বোধগম্য হতেই তাকালো হাতে থাকা আপেলটার দিকে। জীবনও না। বলতে বলতে আপেলটা টেবিলের ওপর রেখে দিল। বিহান দোতলায় যেতে যেতে রাহার কথা শুনে মুচকি হাসল। তোর এই এক জীবন। বিহান আরবিদ খানের লিখিত দলিল, মাই বাটারফ্লাই।